স্টুডেন্টস 2024 সালে তোমরা যারা ডব্লিউপি কেপি পরীক্ষা দেবে তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে আমরা রেগুলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজ করাচ্ছি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের যেটি 2018 সালে প্রিলি পরীক্ষা হয়েছিল সেটি এখানে আলোচনা করব। এখানে আমরা জিকে পার্টটি নিয়েছি। তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি যে আমরা তোমাদের এই চ্যানেলে সায়েন্সের ক্লাসও শুরু করেছি। আমরা জিকের একটা বিষয়ভিত্তিক ক্লাস করাচ্ছি, সেগুলো তোমরা আমার চ্যানেলটি দেখে ফলো করতে পারো। প্রথম প্রশ্ন আছে, ইউআরএল পুরো কথাটি কি? ইউআরএল এর পুরো কথা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। পরের প্রশ্ন দেখি, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাতে বলেছে। এখানে দেখো কি কি আছে। স্বদেশী আন্দোলন যেটা 1906 থেকে 11তে হয়েছিল, খিলাফত আন্দোলন যেটা 1919 থেকে 28 হয়েছিল, হোমরুল আন্দোলন 1916তে হয়েছিল, আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34 হয়েছিল। তাহলে ঠিকমতো করে সাজালে এটা কি পাবে? এটা বিয়ের দাগেরটা পেয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? এটা উত্তর হবে টি, মেঘালয়। ঠিক আছে, যদিও 36 ন্যাশনাল গেম 2022 সালে গুজরাটে হয়েছে, 37 ন্যাশনাল গেম 2023-এ গোয়াতে হয়েছে, কিন্তু 38 ন্যাশনাল গেমস 2024-এ এখনও পর্যন্ত হয়নি, যেটি উত্তরাখণ্ডে হবে। তাহলে এখানে যে প্রশ্ন তোমাদের পড়ছে 39তম, সেটা এখনও পর্যন্ত হয়নি, সেটা এক্সপেক্টেড ডেট করা আছে 2025-এ। মেঘালয় যেটা হবে 2025-এ হবে, সেটা এখনও হয়নি, করোনার কারণে লেট হয়েছে। পরের প্রশ্ন দেখি, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেওধর ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। একজন ভারতীয় ক্রিকেটের যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, ডিবি দেওধর, তার নাম অনুসারে এই ট্রফির নাম রাখা হয়েছে। এটি একটি ভারতের ঘোড়া ক্রিকেট টুর্নামেন্ট। পরের প্রশ্ন দেখি, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটাকে ইউনেস্কো 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। ঠিক আছে, দার্জিলিং হিমালয় কী কারণে? এখানে বিখ্যাত টয় ট্রেনের পরিষেবাটার জন্য। পরের প্রশ্ন দেখি, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল কুশীনগরে। ঠিক আছে, লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এবং ধর্মপ্রচার করেন সারনাথে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে, এটা হচ্ছে পুরুলিয়া। দেখো, এটা একটু মানভূমের অনেক ইতিহাস আছে, তবু একটু তোমাদের জানিয়ে রাখি। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছে, তোমরা সবাই জানো। কিন্তু পরবর্তীকালে 1912 সালে বিহার এবং উড়িষ্যা এবং বাংলা দুটো ভাগে ভাগ হয়ে যায়। মানভূমকে পরবর্তীকালে 1912 সালে কি করে? বিহারের সাথে অন্তর্ভুক্ত করে দেয় 1912 সালে। ঠিক আছে, এরপর যখন 1912 সালে মানভূম বিহার অন্তর্ভুক্ত হয়ে যায়, মানভূমের মানুষ ছিল বাংলাভাষী মানুষ, তাদের উপর হিন্দি ভাষা জোর করে চাপানোর চেষ্টা হয়, যার ফলে মানভূমে রেগুলার বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল। 1956 সাল পর্যন্ত এই আন্দোলন চলে এবং 1956 সালে সরকারিভাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় মানভূম জেলা। কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? প্রথম কে নোবেল পুরস্কার পান? ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে, এটা আশা করি সবাই জানো, গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কারটি পান। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? কিসের জন্য? এটা হচ্ছে চোরে ঘটনা। 4 ফেব্রুয়ারি 1922 সেখানে সমাপত আন্দোলন হচ্ছিল, পুলিশ টর্চার শুরু হয়, সেখানে পুলিশের বিরুদ্ধে উত্তেজনা খেপে গিয়ে কি করে থানাতে অ্যাটাক করে দেয় এবং থানাতে প্রায় যতজন ছিল থানাতে আগুন ধরিয়ে দেয়। থানাতে আগুন ধরানোর ফলে পুলিশ অফিসার সব মারা যায় এখানে। ঠিক আছে, এই ঘটনার জন্য গান্ধীজি এই অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন দেখি, আইনি আকবরের গ্রন্থটি কে রচনা করেছিলেন? আইনি আকবরের গ্রন্থ রচনা করেন আবুল ফজল। ঠিক আছে, পরের প্রশ্ন, ওয়াইফাই এর পুরো নাম কি? ওয়াইফাই এর পুরো হতে ওয়্যারলেস ফিডেলিটি। এ ফেসেস টু ইন্ডিয়া বইটি কার লেখা? এ ফেসেস টু ইন্ডিয়া লেখা ইনি হচ্ছেন E.M. ফস্টার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন ধর্মপাল। আচ্ছা, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল, এটা জেনে রাখা ভালো। আর বিক্রমশীলা মহাবিদ্যালয় এটা কোথায় অনুষ্ঠিত? এটা হচ্ছে ভাগলপুরে। কোথায় আছে? ভাগলপুরে, বিহারের ভাগলপুরে। আচ্ছা, এই বিশ্ববিদ্যালয় ধ্বংস কে করেছেন? ধ্বংস করেছিলেন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়টিও ধ্বংস করেছিলেন বলে জানা যায়। পরের প্রশ্ন দেখি কি আছে। রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কী কী? রান্নার গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে তরল বিউটেন এবং আইসোবিউটেন। এছাড়াও কী কী আছে? যদি প্রোপেন টোপেন থাকতো, প্রোপেন এবং বিউটেন মেন উপাদান, যদি থাকতো এগুলো, তাহলে সেগুলোই করতে হতো তোমাদের। ঠিক আছে, এখানে অপশন যা আছে তাই করতে হবে। প্রোপেন, বিউটেন, প্রোপাইলিন, বিউটিলিন এবং আইসোবিউটেন, এই সবগুলোই থাকে। পরের প্রশ্ন দেখি, কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত? কেরালা কোনখানে? ভারতের পশ্চিম ভাগে দক্ষিণ পশ্চিমে কেরালা অবস্থান। এই জায়গাতে পুরো লম্বা নামে হবে কেরালার অবস্থান। ঠিক আছে, এই উপকূলটাকে কী বলা হয়? এটাকে বলা হয় মালাবার উপকূল। উৎকল কোনটা? উৎকল হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার এখানে এটা উৎকল কোস্ট, এই দেখো এখানে উৎকল কোস্ট।
এবার হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল কোনটা? করমণ্ডল হচ্ছে এই তামিলনাড়ু, এখানে করমণ্ডল কোস্ট। ঠিক আছে, তামিলনাড়ু এবং কিছুটা অন্ধ্র এরিয়াও, অন্ধ্রপ্রদেশ এরিয়া, এটাকে পুরোটাই বলা হয় প্রায় করমণ্ডল। ঠিক আছে, কোঙ্কন হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র এবং গোয়া এরিয়াটা হচ্ছে কোঙ্কন উপকূল, কোঙ্কন কোস্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কার দিয়ে দিচ্ছে? ইউনিসেফ, ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, এই সদর দপ্তর কোথায় তোমরা কমেন্টে জানাও। এটি 2014 সালে ভারত এই পুরস্কার করেছে কন্যাশ্রী প্রকল্পকে। ঠিক আছে, 1 GB, 1 GB সমান কত? এটা মনে রাখা একটা সহজ উপায়, তোমরা প্রথম মনে রাখবে 1 TB সমান 1000 GB, 1 GB সমান 1000 MB, 1 MB সমান 1000 KB, এরকমভাবে মনে রাখবে। 1 KB সমান 1000 বাইট এবং 1 বাইট সমান 8 বিট। এটা পরীক্ষায় আসে। পরের প্রশ্ন দেখি। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? শাহজাহানের আসল নাম ছিল খুররম। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? আচ্ছা, এটা একটা কনফিউশন প্রশ্ন, কারণ নব্যপ্রস্তর যুগে তখন মানুষের হাতিয়ার ব্যবহার ছিল বলে জানা ছিল না। কারণ পরবর্তীকালে তাম্রপ্রস্তর যুগ যখন শুরু হয় তখন তামার ব্যবহার শুরু হয় বলে জানা যায়। যদিও ভারতের দক্ষিণে তামা বা ব্রোঞ্জের আবিষ্কার হয়েছে বলে জানা যায়নি। তারা সরাসরি লোহা আবিষ্কার করতো, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের আগেই দক্ষিণ ভারতে লোহার ব্যবহার ছিল। কিন্তু যেহেতু প্রশ্নটা এটা এরকম আছে, তোমরা এটা তামা করাটাই উপযুক্ত হবে। ঠিক আছে, যেহেতু এরপরে তাম্রপ্রস্তর যুগ আসছে, মানে তামার কিছুটা ব্যবহার ছিল বলে ধরে নেওয়া যায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। সিনেমা দেখানো প্রক্ষেপণ যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করে? এটা সবাই জানে আশা করি, উত্তল বা কনভেক্স লেন্স। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। কত পাওয়া যায়? 8.1%। এরপরে পাওয়া যায় লোহা 5.1%। বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত? এটি হচ্ছে 1856 সালে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়। হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট হচ্ছে 1856 সালে এটা প্রবর্তিত হয়। এরপর এটা কে ড্রাফট করেন লর্ড ডালহৌসি, এবং কার আমলে পাস হয়? লর্ড কেলিং এটা পাস করেন। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর গতিবেগ হচ্ছে, যদি এরকম মিটার পার সেকেন্ড থাকে তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যদি কিলোমিটার পার সেকেন্ড থাকে তাহলে 3 × 10⁵ মিটার পার সেকেন্ড, আর যদি মাইল থাকে তাহলে 186,000 মাইল। ঠিক আছে, 186। মনে রাখার জন্য বলে দিই, এই 786 নাম্বারটা ইসলামদের একটি পবিত্র নাম্বার। এই নাম্বার থেকে তোমরা 786 জায়গায় 186 মনে রাখতে পারো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট? এটা তখন সাম্প্রতিক প্রশ্ন ছিল। এটা ঝুলন গোস্বামী ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন ছিলেন এক সময়, এখন তিনি অবসর নিয়েছেন, 200 উইকেট পেয়ে অবসর নেন। সম্প্রতি ডোকালাম বিকর্ত, এটাও সাম্প্রতিক প্রশ্ন ছিল, কিন্তু এটা তোমাদের জানা দরকার। ভারত ও চীনের মধ্যে এটা সংঘর্ষ হয়েছিল। ডোকালাম কোথায় আছে দেখো, তোমরা অবস্থানটা একটু দেখে নাও। এটা আমাদের যদি পশ্চিমবঙ্গের ম্যাপ হয়, এটা একটু তোমরা একটু চিন্তা করার চেষ্টা করো। উপর দিকে নেপাল, এটা সিকিম যেখানে করছি, আর এটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি। ঠিক আছে, এটা ভারতের, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ নিজ দিকটা। এটা হচ্ছে, এখানে হচ্ছে শিলিগুড়ি করিডোর, এই জায়গাটা শিলিগুড়ি করিডোর। এখানে সিকিম ওদিকে চলে গেল, সিকিমে গিয়ে এখানে গ্যাংটক, এখানে হচ্ছে, এইটা হচ্ছে ভুটান, এই এরিয়াটা হচ্ছে ভুটানের এরিয়া, এটা হচ্ছে ভুটানের এরিয়া। ভুটানের এরিয়া এইখানটাতে হচ্ছে ডোকালাম। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে ভুটানের সাথে চীনের সম্পর্ক এমনই আছে, মানে চুক্তি নেওয়া আছে, এই জায়গাটা চীন দখল করতে পারে ভবিষ্যতে। যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভালো আছে, মৈত্রী সম্পর্ক থাকার জন্য ভারত ভুটানকে সাহায্য করার জন্য চীনের সাথেই ঝামেলাটা হয়েছিল। ইনফ্লুয়েঞ্জা কেন হয়? ভাইরাসের কারণে হয়। টাইফয়েড কেন হয়? টাইফয়েড হয় ব্যাকটেরিয়ার কারণে। পরের প্রশ্ন দেখা যায় কি আছে। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ এটা কি হয়েছে? ফুটবল টিমটার নাম তখন ছিল জয়ী। পরের প্রশ্ন থেকে, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ এটা হয় নেতাজি যে আজাদ হিন্দ ফৌজটা গঠন করেন, উনি গঠন করেন 21 অক্টোবর 1943 সালে। ঠিক আছে, কিন্তু এর আগেও আজাদ হিন্দ ফৌজের গঠন করেছিলেন INA, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং, যিনি জাপানের হাতে বন্দী অবস্থায় ছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নতুনভাবে একটা বাহিনী গঠন করেন। পরবর্তীকালে রাসবিহারী বসু এই বাহিনীর দায়িত্ব নেন। সেটা কোথায় নেন? জাপানের টোকিওতে 1942-এ। সেই সময় নেতাজি বার্লিন থেকে জাপানের টোকিওতে আসেন এবং বেতার তরঙ্গের মাধ্যমে ভারতবাসীকে উজ্জীবিত করার চেষ্টা করেন, এবং তিনি বলেন, ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। অর্থাৎ স্বাধীনতা কেউ দিয়ে দেবে না, স্বাধীনতা নিয়ে নিতে হবে। সেখান থেকে বেতার তরঙ্গে বলে, সেখানে রাসবিহারী বসু উৎফুল্ল হয়ে তখন কি করেন? নেতাজিকে এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দিয়ে দেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? এটা 1943-এ হবে। ঠিক আছে, 21 অক্টোবর 1943। ঠিক আছে, আর যদি বলে রাসবিহারী বসু কখন গঠন করেন, তাহলে হবে 1942। ওকে, পরের প্রশ্ন দেখি।
ডক্টর ভি কুরিয়ান কিসের সঙ্গে যুক্ত? ডক্টর ভি কুরিয়ান ইনি যে হোয়াইট রেভলিউশন অর্থাৎ সাদা বিপ্লবের সাথে জড়িত। সাদা বিপ্লব বলতে দুগ্ধজাত দ্রব্যের উৎপাদনে যে আমূল বিস্ফোরণ হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত। ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? সেলিম আলী বিখ্যাত পক্ষী বিষয়ক বিদ্যা নিয়ে সেলিম আলী বিখ্যাত। গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীতে আসার ফলে পৃথিবীর যেসব ক্ষতিগুলো হচ্ছে এই পদ্ধতিকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, তাহলে যেসব গ্রিন হাউসগুলো মেন সেগুলোকে বলা হয় গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। মেন গ্রিন হাউস গ্যাস কোনগুলি? কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। ঠিক আছে, সিডি এর পুরো কথাটা কি? সিডি এর পুরো কথা হচ্ছে সিডি কম্প্যাক্ট ডিস্ক। ঠিক আছে, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য জন ডাল্টন বৈজ্ঞানিকদের মধ্যে। এছাড়া আমি এর আগে এটার পরমাণু সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখে পরমাণু সম্পর্কে বিস্তারিত জানতে পারো। ভারতীয় দার্শনিক কোনাদ থেকে শুরু করে ডেমোক্রিটাস কীভাবে আস্তে আস্তে এই পরমাণুর বিবর্তন হয়েছে, পরমাণুর ইতিহাস আমি সম্পূর্ণ আলোচনা করেছি। তোমরা ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দরকার হলে দিয়ে দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী আছে দেখি। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? যুবরাজ সিং হকি তো খেলেন না, ইনি খেলতেন ক্রিকেট। সানিয়া মির্জা টেবিল টেনিস নয়, ইনি লন টেনিস খেলতেন। বিশ্বনাথ আনন্দ ইনি হচ্ছেন চেস বা দাবার সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে সঠিক উত্তর ইয়াসিন মার্চেন্ট স্নুকার, ইনি হচ্ছে ইয়াসিন মার্চেন্ট স্নুকারের সঙ্গে যুক্ত। মেহুলি ঘোষ কোন ক্লাসের সঙ্গে যুক্ত? মেহুলি ঘোষ ইনি হচ্ছেন এয়ার রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত। পরের প্রশ্ন, পিতলকে খোলা হওয়ায় রাখলে কিসের সঙ্গে এর রঙের পরিবর্তন হয়? পিতলকে যদি খোলা হওয়ায় রাখা হয় তাহলে এটা ডিসকালার হয়ে যায় ইন দ্য এয়ার বিকজ অফ প্রেজেন্স অফ হাইড্রোজেন সালফাইড। বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন সালফাইডের কারণে এটা কি হয়ে যায়? ডিসকালার হয়ে যায়। পরের প্রশ্ন কি আছে, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? স্টিফেন হকিং নাগরিক ছিলেন ইংল্যান্ডের। আচ্ছা, ইনি বিখ্যাত কেন? ইনি বিখ্যাত ছিলেন সৃষ্টির যে তত্ত্ব, মহাবিশ্বের যে সৃষ্টির তত্ত্ব, বিগ ব্যাং থিওরি এবং ব্ল্যাক হোল সম্পর্কে বলে ইনি বিখ্যাত হয়েছেন। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা যাকে বিক্রমাদিত্য বলা হতো। তিনি কি কি বই লেখেন এগুলো পড়ে? কালিদাসের বই কোনগুলো, কি কি আছে মেঘদূতম কুমার সম্পর্কে, এগুলো একটু পজ করে পড়ে নাও। ঠিক আছে, এগুলো পড়ে, ঠিক আছে, একটু দেখে নাও। পরের প্রশ্ন দেখি। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? লেডি উইথ দ্য ল্যাম্প ছিলেন ফ্লরেন্স নাইটিঙ্গেল। ঠিক আছে, আর সিস্টার নিবেদিতাকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এবং ভারতের কোকিলও বলা হয় সিস্টার নিবেদিতাকে। এটা একটু জেনে রাখো। ইনি হচ্ছেন লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প কেন বলা হতো? কারণ ইনাকে বলা হয় যে নার্সের জননী বলা হয়। ইনি প্রথমে একটা লণ্ঠন নিয়ে যুদ্ধের সেনাদের শুশ্রূষা করে বেড়াতেন, এই জন্য এনাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো। পরের প্রশ্ন দেখি। কম্পিউটার ইন্টিগ্রেটেড চিপস আইসি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা সিলিকন দিয়ে তৈরি। এটা এটা একটা আইসি। ঠিক আছে, যেখানে আইসির মধ্যে কী কী থাকে? ক্যাপাসিটার, রেজিস্টার, ট্রানজিস্টার সবগুলো নিয়ে একটা সেমিকন্ডাক্টর একটা মেটেরিয়াল নিয়ে তৈরি হয়। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার সিনেমাতে সর্বোচ্চ পুরস্কার। সাহিত্য একাডেমি একটা হচ্ছে লিটারেচার পুরস্কার। ঠিক আছে, আর পদ্মভূষণ তোমরা আশা করি জানো, অসামরিক সম্মান, এটা দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। আর সর্বোচ্চ সামরিক সম্মান কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। পরের প্রশ্ন দেখি। ভারতে কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? এটা হচ্ছে কেরালাতে পাওয়া যায়। আর যদি বিশ্বে বলা হয় তাহলে মালয়েশিয়া এবং কোথায় কোথায়? মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এটা একটু জেনে রাখো, বিশ্বের মধ্যে পাওয়া যায়। আর ভারতের বললে কেরালা। পরের প্রশ্ন দেখি। আলেকজান্ডারের ভারতাক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? কখন কোন বংশ? তখন হচ্ছে নন্দ বংশ। নন্দ বংশের কে? ধননন্দ। নন্দ বংশের যে শেষ সম্রাট, ঠিক আছে, যাকে উৎখাত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়। আলেকজান্ডার ভারত আক্রমণ কখন হয়? এটাও পরীক্ষাতে পড়ে 326 বিসি। জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? জেনারেল ওডায়ার। ডায়ারের নির্দেশে গুলি চালানো হয়েছিল। গোর্খা রেজিমেন্টের সেনারা গুলি চালায়। ঠিক আছে, এছাড়া শিখ রেজিমেন্টও ছিল সেখানে। পরের প্রশ্ন দেখি। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে হাইগ্রোমিটার। থার্মোমিটারের মাধ্যমে কি মাপা হয়? তাপমাত্রা মাপা হয়। হাইড্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? জলের ডেন্সিটি অর্থাৎ জলের ঘনত্ব। ঠিক আছে, আর ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ। পরের প্রশ্ন দেখি। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাঁতার কাছ থেকে নেওয়া হয়? এটি হচ্ছে কর্নিয়াটা নেওয়া হয়, এই কর্নিয়া অংশটা নেওয়া হয়। সর্বাপেক্ষা লবণাক্ত হ্রদ, লবণাক্ত সমুদ্র কোনটি? সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে মৃত সাগর আর ডেড সি। এখানে দেখো মানুষ কিরকম মজা নিচ্ছে। এরকম কেন বলো তো? সেই কারণ ডেড সির ঘনত্ব এত যে তার মধ্যে মানুষ ভেসে থাকতে পারে, কোনো মতে ডুববে না, ডোবার চেষ্টা করলেও ডুববে না। মানুষ সবাই মজা নিচ্ছে আর কি।
এইডস এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস? এটা হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিডের ভাইরাস। ঠিক আছে, আরএনএ ভাইরাস কোনগুলো সেগুলো এখানে সব দেওয়া আছে, দেখুন একটু পজ করে পড়ে নাও। পরের প্রশ্ন, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? শ্বাসমূল দেখতে পাওয়া যায় গোরান। সুন্দরী, গোরান, গেমা, হেতাল এই সমস্তই কি দেখা যায়? শ্বাসমূল দেখা যায়, যেগুলো সুন্দরবন এরিয়াতে দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের। পরের প্রশ্ন, জিএসটি পুরো কথাটা কি? জিএসটি পুরো কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কী ধরনের ট্যাক্স? এটা একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স দু রকমের আছে, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? যেগুলো সরাসরি নেওয়া হয়, যেমন কর্পোরেশন ট্যাক্স, সার্ভিস ট্যাক্স সরাসরি নেওয়া হয়। ইনডাইরেক্ট যেগুলো, ধরো সামান কিনছি আমরা, কোনো জিনিসের পরিবর্তে আমরা জিএসটি দিচ্ছি, এগুলো কি পরোক্ষভাবে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে ট্যাক্সগুলো। আমি এগুলো সম্পর্কে আলোচনা করেছি, আজকে এই প্রশ্নগুলো ছিল। আমরা আমাদের চ্যানেলে রেগুলার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ নিয়ে আছি, আর যতগুলো বাকি আছে, দু তিনটে হয়তো বাকি আছে, আর সমস্তগুলো তোমাদের কমপ্লিট করে দেবো। এরপর এছাড়াও আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ চালিয়ে যাবো, অন্যান্য পরীক্ষাগুলো চালিয়ে যাবো। তোমাদের ডব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য যেসব প্রশ্নগুলো আসবে, জেনারেল স্টাডিজের উপর যেসব প্রশ্নগুলো, সেগুলো আমি সম্পূর্ণ আলোচনা করে দেবো, চিন্তা করার কোনো বিষয় নেই। চ্যানেলটিকে শুধু ফলো করো, বন্ধুর সাথে শেয়ার করো, চ্যানেলের সাথে লেগে থাকো। তাহলে আজকে এ পর্যন্তই, ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ।